হ্যালো দর্শক শ্রোতা, আমরা প্রবাস ভয়েস থেকে কথা বলছি। আমি আজকের সঞ্চালক মুজিব সিদ্দিকী। আজকে জুনের 7, 2026। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ট্যাগ দেবার অপসংস্কৃতি, যা দেশের জনশক্তিকে বিভক্ত করে এবং ঘৃণা ও প্রতিহিংসার জন্ম দেয়। এসব থেকে উত্তরণের উপায় কি? নম্বর 2, ডক্টর খলিল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়। বাংলাদেশ কোন কোন দিক দিয়ে উপকৃত হলো যদি হয়ে থাকে? নম্বর 3, ডক্টর ইউনূসের কাছে প্রস্তাব আসলে বাংলাদেশের রাষ্ট্রপতি নাকি জাতিসংঘের মহাসচিব হওয়া উচিত? সেগুলা নিয়ে আমরা আজকে আলাপ করব। প্রথমেই আলাপ করতেছি ট্যাগের অপসংস্কৃতিটা, যেটা শুরু হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই। এই ব্যাপারে আজকে আমাদের সাথে এখানে উপস্থিত রয়েছেন আমাদের অ্যারিজোনার দুই বিশিষ্টজন। একজন হচ্ছে আমাদের শ্রদ্ধেয় এনাম ভাই। উনি হচ্ছেন একজন philanthropist, engineer by profession, and he has a lot of contribution in the field of education. এবং আমাদের সাথে রয়েছেন আরো প্রতিষ্ঠিত ব্যবসায়ী অ্যারিজোনার, এম ইসলাম মাসুদ। উনি লেখক, উনি গীতিকার, এবং উনি আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন। তো আমি প্রথমেই এনাম ভাইকে জিজ্ঞেস করব যে আজকের এই বিষয়ের উপর আপনার বক্তব্য যদি আমাদেরকে শোনান। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমাকে প্রথমে দেওয়া, যেহেতু এটা পলিটিকো সোশ্যাল অ্যান্ড কালচারাল ফ্যাক্ট অফ দি লাইফ আর কি, এটা একটু কমপ্লেক্স আলাপ করা আর কি। এবং এটা বোধ হয় এই যে পশ্চিমবাংলায় একজন আছে চন্দ্রিল ভট্টাচার্য, ওনার জন্য খুব সুবিধা হতো আলোচনা করা আর কি। ওনার জ্ঞান গর্ভতা অনেক বেশি, আমার এতটুকু জ্ঞান নাই। কিন্তু যেটা দেখা গেছে 60s-এ 6 দফা এবং পরে এডুকেশন 69-এর আন্দোলনে অ্যাক্টিভ পার্টিসিপেশন করার পরে, এবং তারপরে আবার 71-এর যুদ্ধ, তারপরে 72-এর যুদ্ধ পরবর্তী পর্যায়ের যে রাজনৈতিক পরিবর্তন এবং কালচারাল যে আপনার ইম্পর্টেন্সই দেখা যায়, আমি এটাকে বলবো আর কি। কারণ আমরা আমাদের কালচারটাকে তখন মোটামুটি ভাবে রিজেক্ট করছি আর কি, রিজেক্ট করে অন্য একটা কালচার নিয়ে নিচ্ছি আর কি। তাতে আবার যোগ হয়েছে পলিটিক্যালি, তখনকে যারা সরকারে ছিলেন আর কি, ওনারা এক্সট্রিমলি অ্যাবিউজ করছে আর কি তখন, এবং কিছু লোকও মারা গেছে। রাজনৈতিকভাবে প্রতিহিংসারও জবাব দিছে, এবং যাদেরকে প্রতিহিংসার ফল যারা পাইছে তাদেরকে একটা পার্টিকুলার শব্দে আখ্যায়িত করা হয়েছিল, এবং যারা যুদ্ধ গ্রহণ করছে তাদেরকে আরেকটা। তো এইভাবে তারা এটা তখন বীজ বপন করে আর কি। এটা 72 সনের প্রথম দিকে বা 71-এর শেষের দিকে এটা মোটামুটি। এটার আরেকটা কারণ ছিল, আপনারা হয়তো দেখে যেতে পারেন। স্বাধীনতার সময় জুনের শেষে বা জুলাইয়ের প্রথম দিকে বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট বা মুজিব বাহিনী বলে একটা বাহিনী করা হয় জেনারেল ওবানের আন্ডারে আর কি, যেটা সিএনচি ছিল বোধহয় শেখ ফজলুল হক মনি আর কি, বা আব্দুর রাজ্জাক। তো ওনাদের একটা কাজই ছিল তখন, যেটা আমরা দেখছি ফিল্ডে আর কি, কাজই ছিল যারা সন্দিহান ছিল, তারা যে শেখ মুজিবের আদর্শ বাস্তবায়নে বিরোধিতা করবে বা ভারতের আগ্রাসনবাদের বিরোধিতা করবে, তাদেরকে ওনারা টার্গেট করতেন। এবং তখন তাদেরকে একটা আখ্যায়িত করা হয়েছিল যারা রাজাকারের বেশে মুক্তিযুদ্ধে আসে আর কি। আমার গ্রুপে একজনকে মারা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিমাঞ্চলে, উনি সুবেদার ছিলেন আর কি, খুব ভালো ফাইটার ছিলেন, তাকে মারা হয়েছে। তারপরে তালশহর বলে একটা জায়গায় আরো 2 জনকে মারা হয়েছে। ওই সময় আমরা কিছু করতে পারিনি, এটা নভেম্বর ডিসেম্বরের দিকে। তো তারপরে ডিসেম্বরের পরে তখন ব্যাপক হারে রাজাকার বলে এটার শুরু হয় আর কি। এই শুরুটা আপনার এটা দেখবেন, এখন একদলকে বলে রাজাকার, বা আরেক দল বলে
সংস্কৃতিবাদ বা কি সংস্কারবাদ এই ধরনের কথা বলে, কিন্তু রাজাকার হয়তো হয়েছে, কিন্তু আপনি যদি পৃথিবীর বিভিন্ন ইতিহাস দেখেন, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ 76-এর ডিসেম্বরের 25 তারিখে ওনাদের স্বাধীনতা যুদ্ধের মূর ঘুরে যায়, যে 77-এর জানুয়ারির দিকে ওনারা মোটামুটি ওনাদের সরকার ফর্ম করে, এবং সাথে সাথে আবার ব্রিটিশদের সাথে ওনারা ওই কি বলে কোনো চুক্তি টুক্তি এগুলো শুরু করে। কিন্তু যুদ্ধ ব্রিটিশদের বিরুদ্ধে চলতেছিল। নিউ অরলিন্স, আলাবামা, জর্জিয়াতে অনেকদিন যুদ্ধ চলছিল। সে যুদ্ধ শেষ হয়েছে ওয়াশিংটনের প্রেসিডেন্সির শেষের দিকে। কিন্তু ব্রিটিশদের সাথে তাদের সম্পর্ক তখনই ছিল, এবং এখন তো সবচেয়ে বড় বন্ধু। তা আমাদের এই জিনিসটা আমাদেরকে হইতে দেয় নাই, কারণ এটা যদি হইতো তাইলে আমাদের হয়তো পলিটিক্যাল, ইকোনমিক এবং সোশ্যাল বেনিফিট অনেকটা বেশি হইতে পারতো আর কি। এটাতে একটা সুদূর প্রসারী ইনজেকশন আছে বাইরের ইয়ার থেকে আর কি, বাইরের পলিটিক্যাল পাওয়ার থেকে। এটা আপনাকে এইভাবে দেখলেই হবে না, কারণ রাজাকার শব্দটা আজকের না, এটা পার্সিয়ানরা যখন যুদ্ধ করতে আসে তখন ব্যবহৃত হয়েছে, এবং হায়দ্রাবাদ যখন দখল করে ইন্ডিয়ানরা তখন রাজাকার বলা হয়, রাজাকার বলতো হায়দ্রাবাদের নিজামের গ্রুপকে আর কি। এগুলোর অনেক ভিতরের অনেক কিছু আছে। ইন্ডিয়ানরা ওই রাজাকার বলেই তখন হায়দ্রাবাদের নিজামের ইয়াগুলাকে ধরে ধরে জেলখানায় দিচ্ছে বা অন্য জায়গায় স্থানান্তরিত করছে আর কি। তো এটার আমরা অনেকটা বুঝি না, না বুঝে অনেকগুলো হট করে একদিকে ইমোশনালি ধাবিত হই, কারণ আমাদের ইমোশনটা খুব বেশি কাজ করে। তখন আপনার যারা রাজাকার ছিল, কিছু কিছু রাজাকার তারাও তখন মুক্তিযোদ্ধা হয়ে গেছে আর্মস নিয়ে আর কি, তাদের আত্মীয় স্বজন ছিল আর কি। এটাতে উত্তরণ হওয়া খুবই কঠিন, কঠিন ইন দ্য সেন্স যে আপনার এটা দেখতে হবে কিছুটা ইরানের দিকে, কিছুটা ভিয়েতনামের দিকে, আর কিছুটা রুয়ান্ডার দিকে আপনার দেখতে হবে আর কি। কিছু কিছু জায়গার দিকে দেখলে আপনার কিছু শিক্ষা আছে। আরেকটা শিক্ষা আছে গ্রিকের গ্যাং অফ থ্রি বলে আর কি। এরা গ্রিক দেশের যারা গ্রিকটাকে শক্তিশালী করা হয়েছে, গ্যাং অফ থ্রি এর মধ্যে ছিল সক্রেটিস, প্লুটো এবং অ্যারিস্টটল। তারা কি বলে গেছে, তারা কিভাবে এই দেশটাকে ওইভাবে ইয়ে গেছে পার্সিয়ানদের হাত থেকে রক্ষা করে, আবার পার্সিয়ান দখলও করছিল, এবং মিডল ইস্টের সিরিয়া এবং দক্ষিণ তুরস্ক এগুলোতে কিভাবে তারা তাদের সংস্কৃতি ফিলোসফি ইনজেক্ট করছিল, যেটা ইসলামিক সভ্যতার পরে এই উমাইয়াদ এবং আব্বাসের দুইটা খলিফাদেরকে সাংঘাতিকভাবে ইনফ্লুয়েন্স করা হয়েছে। ইনফ্যাক্ট আপনার এই এই যে আব্বাসীয় খলিফারা আর কি, বিশেষ করে খলিফা মালেক, উনি কমপ্লিটলি গ্রিক ফিলোসফিকে আয়ত্ত করে ওটা দিয়েই বাগদাদে ওই যে আপনার কি বলে বেলাদিয়াতে হিকমা আর কি, এটা ওই জ্ঞান গর্বিতের মাশাল্লাহর আন্ডারে আর ইবনে নাদিমের আন্ডারে গঠন করে। তো এগুলা গঠন করছে ওনাদের একটা ছিল, ওনারা গ্রিকদের কাছে যেটা শিখছে, আল্লাহ হয়তো সর্বশক্তিমান সবকিছু, কিন্তু পৃথিবীতে এইখানে আমাদের বাস্তবের জীবনে ধর্মীয় কার্যকলাপ ছাড়া যেটা করতে হবে সেটা হলো দেশের আইন এবং শাসনতন্ত্রের প্রতি, যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছিলেন, শাসনতন্ত্র এবং আইন, ইসলামিক আইন, এই দুইটার প্রতি আপনাকে সর্বশক্তিমানের পরেই এটা দিতে হবে, আল্লাহর পরেই আর কি। আর গ্রিকরা তখন আল্লাহ কথা বিশ্বাস করতেন না, ওনারা বলছে ইভেন আল্লাহ থেকেও বেশি দাম দিতে হবে, যার ফলে ওই গ্রিকদের এটা কালচারটা ঠিক করতে পারছে। আর তাছাড়া ছিল আপনার সক্রেটিস, প্লুটো এবং অ্যারিস্টটল, এরা অনেক জ্ঞানী ব্যক্তি ছিল, আমাদের মধ্যে এরকম কেউ এখনো আসে নাই। আপনারা পরে হয়তো আলোচনা করবেন খলিলুর রহমান ওনার ব্যাপারে আমিও কিছুটা স্টাডি করছি, বা ডক্টর ইউনুস, ওনাদের মতো কিছু লোক আছে, কিন্তু থাকলেও ওনাদেরকে যেভাবে আক্রমণ করা হয় আর কি এবং ট্যাগ দেওয়া হয়, এটা অস্বাভাবিক গভীরভাবে বেদনাদায়ক। এনাম ভাই, আপাতত আমরা আইটেম একের উপরে কথা বলি, তারপরে ওগুলাতে আইটেম বাই আইটেম যাব। জি বলেন। এটার সাথে সম্পর্কিত আর জি বলেন প্লিজ কন্টিনিউ।
কিছু লোক পলিটিক্যাল এরিনাতে যদি আমরা আনতে পারি, তাইলে হয়তো ওটা কাজ হইতে পারে, কিন্তু জিনিসটা অনেক দেরি হবে। আরেকটা হয় ভিয়েতনামে বা কাম্বোডিয়াতে এরকম করতে চাইছিল, কিন্তু ইট ওয়েন্ট আদার ওয়ে আর কি। তো আদার ওয়ে ইন দ্য সেন্স যে তারা মানে ইনফিল্ট্রেটর ঢুকে গেছিল কাম্বোডিয়াতে, যার জন্য ওরা করতে পারে না। কিন্তু ভিয়েতনামিজরা এটা ঠিক করতে পারছে, কারণ ভিয়েতনামের পাশে কোনো বড় শক্তি ছিল না, যেটা ছিল চায়না। চায়নার সাথে তাদের যুদ্ধের সময় থেকে একটা বিরোধ শুরু হয়, রাজনৈতিক বিরোধ আর কি। যদিও কমিউনিস্ট পার্টি, কিন্তু আদর্শগতভাবে তাদের মধ্যে বিরোধ ছিল, যার জন্য এই মাও সেতুং তাদের সাথে আইরা ওঠে নাই আর কি। ওরা ইন্ডিপেন্ডেন্টলি ইয়ে করতে পারছে। আমাদেরও এখানে আমাদের একটা সাংঘাতিক বড় শক্তি ভারত, এবং শুধু বড় শক্তি না, ওদের 3 জন চিফ মিনিস্টার এবং কেন্দ্রীয় মন্ত্রী যে ধরনের কথা বলে, এবং মিলিটারি অফিসার, এটা সাংঘাতিক ন্যাক্কারজনক। ওইটা আপনার, এটা যদি বন্ধ করতে পারেন, এটার সাথে এইগুলি জড়িত, এই ট্যাগ দেওয়া। আমি এগুলোর মিশ্রণ করতে চাচ্ছি পলিটিক্যালি, কারণ এটা ওইটার সাথে এটা জড়িত। যেমন এখন দিনাজপুরে অর্থাৎ বড় রাম মন্দির করতেছে, এগুলো একটা জড়িত আর কি। কারণ এক সময় দেখা যাবে মসজিদের আজান এবং বাজনা নিয়ে গন্ডগোল লাগবে, তখনই আপনি দেখবেন সিকিমের মতন ঘটনা ঘটতে পারে, অথবা হায়দ্রাবাদের মতো ঘটনা ঘটতে পারে। এগুলো সব ট্যাগিং। আর এমনি সাধারণ মানুষের যদি বোঝাইতে পারেন, ওকে 71-এ, আমি একজন 71-এর মুক্তিযোদ্ধা, আমি যদি বারবার 71-এ চলে যাই, তাহলে আমরা 2040 বা 2050-এ কিভাবে যাব? আমরা পিছনে হাঁটবো কেন? সামনের দিকে হাঁটো। ভারতীয় স্বাধীনতা এইভাবে আনা করছিল, বিরোধিতা করছিল সাভারকার, তারই দল শিবসেনা, RSS, বিজেপি, তারা এখন তো ক্ষমতায়, এবং ভারতের সব মানুষই, স্পেশালি ইন্টেলেকচুয়াল গ্রুপটা, মিডল ক্লাস ইন্টেলেকচুয়াল গ্রুপটা, তাদেরকে সাংঘাতিকভাবে সাপোর্ট করে। আমাদেরকে যদি এটা করতে চান আর কি, তাহলে এটা করা সম্ভব কিনা আই ডোন্ট নো। কারণ ভারতে বাংলাদেশের স্পাই নাই, কিন্তু আমাদের মধ্যে অনেক ইন্ডিয়ান স্পাই আছে, ইরানেও অনেক ইন্ডিয়ান স্পাই আছে, কিন্তু ভারতে কোনো ইরানের স্পাই নাই। আপনার কতগুলো জিনিস আপনাকে দেখতে হবে, আমরা কিভাবে আলোচনা এবং আগায় যাই। এটা সাংঘাতিক খারাপ জিনিস, কিন্তু এটা অনেক সময় লাগবে। তবে কিছু কিছু রাজনৈতিক দল আছে, তারা হয়তো এগুলি ব্যবহার করে না, তো তাদের আবার পপুলারিটিও নাই। এটা শাকের করাতের মতন, কিভাবে করবেন আমিও জানি না। কিন্তু আমাদের দরকার ওই গ্যাং অফ 3-র মতো। আপনি হয়তো এখন গ্যাং অফ 2 পাইতে পারেন, কিন্তু গ্যাং অফ 3 দরকার, আরো কিছু লোক দরকার আর কি। এটা হলো আমার খুবই মত আর কি। থ্যাংক ইউ বলার জন্য। এনাম ভাই, অসাধারণ আলোচনা, থ্যাংক ইউ সো মাচ। এবার আমাদের সাথে যোগ দিয়েছেন এর মধ্যে আমাদের প্রিয় সেলিম ভাই, উনি আছেন লাইনে। সো এখন আমি মাসুদ ভাইকে বলবো যে ওনার ট্যাগের অপসংস্কৃতির উপরে এখান থেকে উত্তরণের উপায় আছে কিনা। এনাম ভাই যে কথাগুলো, হিস্টোরিক যে রেফারেন্স গুলো আনলেন, ওটার সাথে আপনার কোনো সংযোজনী আছে কিনা, যদি থাকে বলেন। ইনাম ভাই তো অনেক ভালো বলছে, মানে হিস্টোরিক্যাল অনেক জিনিস তুলে ধরছে। আমাদের এই যে ট্যাগিং এর অপসংস্কৃতিটা যে আজকের না, দীর্ঘদিনে, এবং এই ট্যাগের মাধ্যমে কিছু শ্রেণী বিরাট ভাবে সুযোগ নেয়, এবং তারা অসৎ, এবং তারা দেশাত্মবোধ বা দেশ ভালোবাসে না। তো সেই সূত্রে আমি ওইটাই বর্তমান পরিস্থিতিতে এই রাজাকার ট্যাগিং নিয়ে কয়েকটা কথা বলতে চাই। আমি অনেক সময় গুছিয়ে বলতে পারিনি বলে একটু লিখে টেকে নিয়ে আসছিলাম। তো সেটা হচ্ছে, তো আমি ওইটা মোটামুটি, আমি আবার ভালো বক্তা না, কিন্তু ওই টুকটাক হালকা করে ওই এ নাম্বার মতো না, হয়তো ডিপে হিস্টোরিক্যাল যাইতে পারবো না, কিন্তু বর্তমান পরিস্থিতি নিয়ে আমি একটা কিছু কথা বলতে চাই। যে স্বাধীনতার 54 বছর পরও আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশকে নিয়ে যেতে পারিনি, এটা কিন্তু চরম সত্য কথা। এর কারণ কিন্তু অনেক।
সব কারণ একই বৈঠকে আলোচনা করা বা লেখা সম্ভব না। অনেকগুলো কারণের মধ্যে আজ একটি উল্লেখযোগ্য কারণ, যেটা বর্তমানে খুব চলছে আর কি বহুদিন ধরে, সেই কারণ নিয়ে কথা বলবো। সেটা হলো ট্যাগিং করা। এক শ্রেণীর মানুষ বা দল বিশেষ কোনো স্লোগান বা কথা বলে দেশকে ভাগ করার চেষ্টা করে চলেছে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে, এবং ইনাম ভাই যেটা বললো হিস্টোরিক্যালি আরো আগে থেকে। এই চেষ্টা অব্যাহত রেখেছে আজও। এই দেশকে ভাগ করার কাজে যারা লিপ্ত তারা হচ্ছে সুশীল নামে এক শ্রেণীর মানুষ, কিছু অসৎ সাংবাদিক, আমলা, আর মূলত অগণতান্ত্রিক সরকার, স্বৈর সরকার। এর ভিতর আছে কিছু ব্যক্তি পর্যায়ের পাচাটা লোকজন, যারা দলের সাথে থেকে সুযোগ সুবিধা নেয়, সরকারের গুণগান করে সুযোগ নিতে চায়, এই জাতীয়। এইসব শ্রেণীর লোকদের উদ্দেশ্য যে কোনো ভাবে দেশকে একটি অরাজকতার ভিতর ঠেলে দিয়ে লুটপাট করে খাওয়া দাওয়া, মানে তারা এই শোষণ, এই সুযোগগুলো নিতে চায় অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে, কাজকর্মের ভিতর দিয়ে সুযোগগুলো নিতে চায়। তাতে কি হয়, তারা দেশকে আসলে ভালোবাসে না এবং উন্নয়নের কথাও ভাবে না। এদের কারণে আমাদের যুব সমাজ সঠিক নেতৃত্ব যোগ্য ব্যক্তি তৈরি করতে আমরা ব্যর্থ হচ্ছি। এই যেহেতু এরা বাজারে এত শক্তিশালী বর্তমানে, যার জন্য এই যে আমাদের যুব সম্প্রদায়ের উপরে আমরা এটা আস্থা রাখতেছি, এটা বিপদগামী হয়ে যাবে বা যাচ্ছে শুধু ওইসব লোকগুলোর জন্য যারা দেশের কথা ভাবে। এখন যোগ্য ব্যক্তি তৈরি করা বা সৎ, মেধাবী ও দেশপ্রেমী নেতৃত্ব গড়ে তোলার জন্য আমাদের জোর অবদান রাখা দরকার। এটাই হচ্ছে আমার মেন ব্যাপারটা। এবার আসি ট্যাগিং এর ব্যাপারটা। স্বাধীনতার পর থেকে এই শব্দটা ব্যবহার করে আসছে, সেটা হচ্ছে রাজাকার। এই শব্দটা বিগত ফ্যাসিস্ট সরকার ব্যবহার করে এসেছে, এখনো বর্তমান সরকার ও তার কিছু দালালেরা ব্যবহার করে আসছে। কেউ কোনো দেশের স্বার্থে ভালো কথা বললেই তাকে রাজাকার বলে থামিয়ে দেওয়া প্রচেষ্টা চলে। মুক্তিযোদ্ধা ও রাজাকার ব্যাপারটা সবাই জানে, তাই আমি ও বিষয়ে কথা বলতে বিষয়টি দীর্ঘায়িত করব না। আমি বলতে চাচ্ছি, রাজাকার বা মুক্তিযোদ্ধা এখন খুবই কম বেঁচে আছে। যারা বেঁচে আছে তাদের বয়স প্রায় 80 বছরের কাছাকাছি। এখন যারা বেঁচে আছে তারা অল্প বয়সী যুবক, তারা সাধারণ নাগরিক বা রাজাকার মুক্তিযোদ্ধাদের নাতিপুতি। ওদের বয়স হয়ে গেছে প্রায়, এখন যারা আছে তারা সব নাতিপুতি। অনেকে জেনজিও বলে থাকে। এখন আমার মূল প্রশ্ন, এই সব যুবকেরা যারা এখন নাতিপুতি বা জেনজি, এদের কি রাজাকার বলা যাবে? আর একটু পরিষ্কার করে বলি, তৎকালীন রাজাকারের নাতিপুতিরা কি এখনো রাজাকার? এই সময়ে তরুণ যুবক যুবতীরা কি তাদের দাদা নানার কৃতকর্মের দায়ভার বহন করবে? আমাদের যদি ন্যূনতম জ্ঞান বুদ্ধি থাকে এবং একজন স্বাভাবিক সৎ মানুষ হই, তাহলে এই প্রশ্নের উত্তর হবে না। কেন না, তার পিছনে আমি ছোটখাটো কয়েকটি যুক্তি তুলে ধরছি। 1 নম্বর হচ্ছে, ধরুন একটা শহরে একজন বড় রকম কুকর্ম করত এমন একজন লোক, যেমন ড্রাগের ব্যবসা, চাঁদাবাজি, অসৎ ব্যবসা, এসব করার কারণে সবাই তাকে ড্রাগ ডিলার, চাঁদাবাজ বা অসৎ ব্যক্তি বলে জানত। তারই নাতি ছেলে সৌভাগ্যক্রমে শহরের একজন বড় ডাক্তার হলো। এখন এই ডাক্তারকে কি ড্রাগ ডিলার বা চাঁদাবাজ বলা যাবে? খুব সততার সাথে উত্তরটা দিন, বলা যাবে কিনা? না। আমরা মনে হয় বিবেকবান সব লোকেরাই উত্তর দেবেন না। দ্বিতীয় উদাহরণ হিসাবে বলছি,
জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ ও জাফর ইকবালের নানা ছিলেন রাজাকার। রাজাকারও না, তার উপরে পিস কমিটির সেক্রেটারি। আমি হুমায়ুন আহমেদের উপরে বই লিখতেছি, স্টাডি করে পাইছি, আমি জানতাম না। এটা হচ্ছে বইটা হচ্ছে আমার কাছে আছে এই মুহূর্তে, আবার ঘরে জানতে আমি ভুলে গেছি। তো ওই বইতে আছে যে আমার নানা পিস কমিটির সেক্রেটারি ছিল। হুমায়ুন আহমেদ অবশ্যই একটু ছাপাই গাইছে, যে অবশ্য সত্যও তাই, অনেক পিস কমিটির সেক্রেটারিরা অনেক মানুষকে, অনেক মেয়েদেরকে লাইফ সেভ করেছে, আর্মিদের কাছ থেকে ধরে নিয়ে বের করে নিয়ে আসছে, এরকম কাজ করছে। হুমায়ুন আহমেদ যে কথা দিয়ে তার নানাকে ছাপাই গাইছে অনেক, যথেষ্ট। তো আবার বলছে যে মুক্তিযোদ্ধারাই আমার নানাকে আবার গুলি করে মারে। তখন তাহলে আপনারা বুঝতে পারছেন নিশ্চয় অপকর্মও কিছু ছিল, তা না হলে মুক্তিযোদ্ধারা তাকে আবার গুলিও করে না। তো এনিওয়ে, এখন যদি জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ এবং জাফর ইকবালের নানা রাজাকার থাকে পিস কমিটির সেক্রেটারি, হুমায়ুন আহমেদ নিজে তার বইয়ে লিখে গেছে আরো সততার সাথে উত্তর দিয়ে, নানা রাজাকার ছিলেন বলে নাতি ছেলে হুমায়ুন আহমেদ ও জাফর ইকবাল কি রাজাকার? বা হুমায়ুন আহমেদের সন্তান নুহাশ কি রাজাকার? বা শাওন রাজাকারের নাতবউ হওয়াতে কি সেও রাজাকার? আমার ধারণা এক্ষেত্রে আপনারা উত্তর দিবেন না। ঠিক একই যুক্তিতে আজকের যুব সমাজ বা জেনজি দেরকে রাজাকার বলা যাবে না। একজন দেশপ্রেমিক ও বুদ্ধি সম্পন্ন ব্যক্তির কাছে একজন মুক্তিযোদ্ধার নাতিপুতি ও একজন রাজাকারের নাতিপুতির মধ্যে কোনো প্রকার পার্থক্য থাকার কথা না। এই জেনারেশনে যারা পার্থক্য করে তারা দেশকে ভালোবাসে না, দেশকে ভাগ করে লুটপাট করে খাওয়ার উদ্দেশ্য তাদের। আমাদের যুব সমাজ, আমাদের ভবিষ্যৎ, এদেরকে সৎ ও যোগ্য করে তোলার দায়িত্ব আমাদের। দল ও মতের বিভাজন থেকে বেরিয়ে এসে এদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা উচিত। তা না হলে আমাদের দেশের বরাবরই স্বৈরাচার, আবারও স্বৈরাচার জন্ম নেবে। আমাদের দেশ থেকে দুর্নীতি, তারপরে অবিচার, সুশিক্ষা এখনো কোনো পরিবর্তন আসেনি। এর জন্য আমাদের কঠোর পরিশ্রম দরকার এবং তার জন্য মাধ্যম দরকার, যেটা হচ্ছে আশা করি এই যুব সমাজটা। কিন্তু তাদেরকে যদি আমরা সুপথে পরিচালিত না করতে পারি তাহলে আবার যা তাই। আমি জার্মানি ছিলাম, তো আমার জার্মানিতে এখনো একটা বড় ভাই আছে, ও পিএইচডি শেষ করার পরে জার্মান ওয়াইফ ভালো চাকরি করতো। তো আমরা গত বছরে বেড়াতে গেছিলাম ওর ওখানে, জার্মান, ফ্রান্স আর প্রাগে। তো এনিওয়ে, তো ও আমার অনেক গল্প করলো। যে আমি জিজ্ঞেস করেছিলাম যে দ্বিতীয় মহাযুদ্ধের পরে হিটলার সমর্থিত লোকজনের সাথে বিভাজনটা কি এখনো কি আছে বা কিছু? ভালো প্রশ্ন। তো ও বলতেছে যে তুই অবাক হবি, আমার বললো অবাক হবি, জার্মানরা নিজেদের প্রশ্নে, নিজেদের ডেভেলপমেন্টের প্রশ্নে এরা খুব সোচ্চার, এরা আর বিভাজন খোঁজে না। এই যে কে নাচি ছিল, হিটলারের পিছনে 35% লোক তো কাজ করেছে ওর পিছনে। আমার মনে জানার কথা, মনে হয় ভুল না করলি, হ্যান্স গোয়েবল প্রোপাগান্ডা মিনিস্টার, সে সকালে উঠেই কাজ ছিল, মানে যেটা মূল জায়গায় হাত দিত। জার্মান জাতির পিছনে ফ্রান্স এই কথা বলিছে, জার্মান জাতির বিরুদ্ধে পোল্যান্ড এই কথা বলছে, পুরা মিথ্যে প্রচার করতো। এনিওয়ে, এই গ্রুপটার কয়েকটা কিছু লোকের জেল জরিমানা শাস্তি হয়েছে অবশ্যই। সাধারণ মানুষের ভিতরে কোনো প্রকার কোনো রিয়াকশন নেই, তারা নিজেরা মিলে মিশে আবার দেশ গড়তেছে। দেখেন ইয়েতে ওরে কি পার্ল হারবারে জাপানরা যেভাবে মেরে গেল, আর ওরা অ্যাটম বোমা 2টো সিটিতে জাপানে মারলো। এরপরও জাপান আর আমেরিকার তো বিরাট বন্ধুত্ব। এবার গাজার বিরুদ্ধে অস্ত্র সরবরাহ করলো জাপানও দিয়েছে, আমেরিকানরা সহযোগিতা করেছে।
তাহলে আমরা এরা বড় বড় জিনিস ভুলে যায়, আর আমরা নিজেদের ভিতরে শুধু স্বার্থের কারণে এক হতে পারিনি, এবং আমরা চেষ্টাও নেই কেউ। এই জন্য আমি খুব আশাবাদী, আমরা সবাই সবার জায়গা থেকে ছোট্ট করে অল্প অল্প করে একটু যদি কাজ করি, অল্প অল্প করে মানুষকে বোঝানোর চেষ্টা করি, আমরা না দেখে দিতে পারলেও যাতে নেক্সট জেনারেশন গুলো বাংলাদেশে এই হায়নারদের হাত থেকে যাতে রক্ষা করতে পারে। স্বাধীনতার আমার আসতে ওই প্রসঙ্গে আসবো না, মুক্তিযোদ্ধাদের আমি তখন 5 থেকে 6 উঠি প্রায়। আমি কত মুক্তিযোদ্ধা আমি নিজে দেখেছি যে আহা কি কষ্ট করে, কি আশা নিয়ে, মা হারিয়ে বাপ হারিয়ে, এসব গল্প আর একদিন আমিও করবো। তো এরা করেছিল কি জন্যে? এই দেশের জন্য। এই টাকা আমাদের দেশের সাথে, অথবা পরে স্বাধীনতা লাভ করেও কি ডেভেলপ দেশ। আমার ওই জার্মানের ভাই ভিয়েতনামে গেছিল, তো সে বললো যে মাসুদ, ভিয়েতনাম তো আমেরিকা তামা করে দিছিল যুদ্ধে, সেই ভিয়েতনাম এখন দেখার মতো। তাদের করাপশন নেই, তারা একে অপরের সাথে মিলেমিশে কাজ করে, সৎ। যদিও এই নাম্বার কাছে বেশি আছে, তা ইনফরমেশন আছে। আপনি ওই যে বলতেছিলেন যে আপনি ওইটা নিয়ে, ওইগুলো নিয়ে কাজ করতেছেন, যে বলিভিয়া, তারপরে এই যে ভিয়েতনাম, তো ওইটা। তা আমি ওইসব সাইডে যাচ্ছি না, তবে শুধু গল্প আকারে জিনিসগুলো বলতেছি। আমাদের দরকার সৎ মানুষকে সামনে আগিয়ে দেওয়া এবং এইসব ছেলেপেলেদেরকে সুসংগঠিত করা। তো ওকে, এইটাই, আল্লাহ আমাদেরকে সহায় হোক।